বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি আরআরবি গ্রুপ ডির প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু এ মাসের অ্যাসিভার্স থেকে, মার্চ মাসের অ্যাসিভার্স থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। আর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দেবেন তাদের জন্য। আপনারা ইতিমধ্যে সিলেবাসটা জেনে গেছেন যে আরআরবি গ্রুপ ডির সিলেবাস কী আছে। 25টা থাকবে সায়েন্স থেকে প্রশ্ন, 25টা থাকবে অঙ্ক, এই 25, 25, 50, আর 30টা থাকবে রিজনিং, আর জেনারেল স্টাডিজ থাকবে 20। জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকবে 20। তো এই মোট 100 নম্বরের পরীক্ষা। আরআরবি গ্রুপ ডি 2025 যারা পরীক্ষা দিতে চলেছেন বা পরীক্ষায় বসতে চলেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা বেশি করে সায়েন্স, অঙ্ক এবং রিজনিংয়ে গুরুত্ব দিন, তাহলে দেখবেন আপনি আপনার পাস কিন্তু হয়ে যাবে। তাই আজকের এই প্র্যাকটিস সেটটা আপনাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একের দাগের প্রশ্ন দেখব। এটা কিন্তু অ্যাসিভার্স থেকে নেওয়া প্র্যাকটিস সেট। এ মাসের অ্যাসিভার্স অর্থাৎ মার্চ মাসের অ্যাসিভার্স থেকে আরআরবি গ্রুপ ডির এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। চলুন আমরা একের দাগের প্রশ্ন দেখি। একের দাগে যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত কোন অ্যাসিড গ্লাসের গায়ে নকশা কাটার কাজে ব্যবহার হয়? দেখুন এখানে বলছে কোন অ্যাসিড গ্লাসের গায়ে নকশা কাটার কাজে ব্যবহৃত হয়। গ্লাসের গায়ে, গ্লাস মানে কাচের গায়ে নকশা কাটার জন্য ব্যবহার করা হয় কোন অ্যাসিড। এখানে কিন্তু বলছে কোন অ্যাসিড, কী ব্যবহার করা হয় সেটা কিন্তু বলেনি, কাজ কাটতে কী ব্যবহার করা হয় সেটা বলেনি, কিন্তু নকশা করতে কী ব্যবহার করা হয়, কোন অ্যাসিড ব্যবহার করা হয় সেটা কিন্তু বলেছে। তাই এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড, H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত, এটা কিন্তু হবে না। HClO4 হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় এটা, তো এটার সংকেত এটা কিন্তু হবে না। এই যে এইচএফ আছে, এইচএফটা কী জিনিস, এইচএফটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। এইচএফ মানে হাইড্রোজেন ফ্লোরাইড। আমরা আপনাদেরকে একটু উচ্চারণ সহ লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হাইড্রোজেন ফ্লোরাইড। আর ডির দাগে আছে অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া কী জিনিস? 1 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 আয়তন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কিন্তু অ্যাকোয়ারিজিয়া তৈরি হয়। এটা কিন্তু কখনোই কাচের গায়ে, গ্লাসের গায়ে কিন্তু নকশা কাটার কাজে ব্যবহার করা হয় না। তো এই তিনটি কিন্তু হয় না, ব্যবহার করা হয় কি হাইড্রোজেন ফ্লোরাইড অর্থাৎ এইচএফ। সিদ্ধাক হবে সঠিক উত্তর। হাইড্রোফ্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ফ্লোরাইড নামে পরিচিত এই যৌগটি গ্লাসের গায়ে সিলিকার সাথে বিক্রিয়া করে। গ্লাসের যে সিলিকা আছে মানে সিলিকার সাথে বিক্রিয়া করে একটি ফ্লু সিলিকেট লবণ তৈরি করে, যার ঘনত্ব গ্লাসের তুলনায় কম। তাই এটি দিয়ে গ্লাসের গায়ে নকশা আঁকা সম্ভব হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গ্লাস অর্থাৎ কাঁচ, কিন্তু কাঁচের গায়ে নকশা আঁকা সম্ভব হয়। তাহলে কী কারণে হয় আপনাদেরকে কিন্তু বলে দিলাম। তো এইভাবে কিন্তু ডিটেলসের সব প্রশ্নের উত্তর জানতে হয়, তাহলে কিন্তু আপনি টু দ্য পয়েন্টে প্রশ্নের উত্তর করতে পারেন। আর সায়েন্সের জন্য একমাত্র নির্ভরযোগ্য আর এডুকেশন স্কুল, সায়েন্স, অঙ্ক এবং রিজনিংয়ের জন্য। আপনাদেরকে বলে রাখি, আগামী যে গ্রুপ ডি পরীক্ষা আসছে আপনাদের কিন্তু পাস করতে চাইলে আর এডুকেশন স্কুলের হাত ধরতে হবে। তাহলে আপনি কীভাবে পাস করবেন একবার ফোন করুন, জানুন, দেখবেন অবশ্যই আপনি আরআরবি গ্রুপ ডিতে পাস করে যাবেন। 85 309 82 506, এটা কিন্তু আর এডুকেশন স্কুলের কন্ট্যাক্ট নাম্বার। চলুন আমরা চলে যাই দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন চলচ্চিত্রটি 2025 সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে বেস্ট মোশন পিকচার ড্রামা মোশন পিকচার বিভাগে পুরস্কৃত হয়েছে? এমিলিয়া পেরেজ, দ্য রুটালিস্ট, হ্যাকস আর উইকেড। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো দুয়ের থেকে সঠিক উত্তর হবে কিন্তু দ্য ব্রুটালিস্ট অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। অ্যাড্রিয়ান রোডি অভিনীত এবং ব্রাডি করবেট পরিচালিত এই ছবিটির জন্য উভয় যথাক্রমে সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কারও জিতেছেন এই গোল্ডেন গ্লোব 2025 অ্যাওয়ার্ডে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরিচালকের নাম বলে দিলাম এবং শ্রেষ্ঠ অভিনেতার নামও কিন্তু বলে দিলাম। আমরা চলে যাবো তিনের দাগের প্রশ্নে। তিনের দাগের প্রশ্ন আছে, দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। অক্সিজেন আবিষ্কার করেন প্রেস্টলি, বয়েল, স্কেলি আর ক্যাভেন্ডিস। তো অক্সিজেন কে আবিষ্কার করেন? তো অক্সিজেন আবিষ্কার করেন প্রিস্টলি, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। প্রিস্টলি কিন্তু অক্সিজেন আবিষ্কার করেন। কত সালে আবিষ্কার করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1774 সালে কিন্তু এই প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন। এখন আপনাদের কাছে কমেন্ট থাকলো যে অক্সিজেন কিসের থেকে আবিষ্কার করেছিলেন? 1774 সালে প্রিস্টলি অক্সিজেন কি থেকে এটা আবিষ্কার করেছিলেন। চলে যাবো আমরা চারি দাগের প্রশ্নে। চারি দাগে যে প্রশ্নটা আছে দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেশলাই বাক্স তৈরিতে ব্যবহার করা হয়, দেশলাই বাক্স তৈরিতে ব্যবহার করা হয় সাদা ফসফরাস, কালো ফসফরাস, বেগুনি ফসফরাস, লাল ফসফরাস। তো এখানে চারি দাগের সঠিক উত্তর কী হবে? তো দেশলাই বাক্সের স্ট্রাইকিং দেওয়ালে লাল ফসফরাস থাকে এবং দেশলাই কাঠির মাথায় কিন্তু সালফার থাকে। সালফার সঙ্গে সালফাইড ও পটাশিয়াম ক্লোরাইড থাকে, যাদের ঘর্ষণে লাল ফসফরাস ভেঙে সাদা ফসফরাসে রূপান্তরিত হয় এবং সাদা ফসফরাস বাতাসে জ্বলে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে দেশলাই বাক্স তৈরিতে কী ব্যবহার করা হয়। তাহলে এখানে অবশ্যই কিন্তু লাল ফসফরাস ব্যবহার করা হয়। ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পাঁচের দাগের প্রশ্নে চলে যাব। পাঁচের দাগে যে প্রশ্নটা আছে দেখুন, ওজনের গঠনাকৃতি হলো পিরামিডাকাল, চতুস্তলকীয়, অষ্টতলকীয় আর কৌণিক। তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে? তো ওজনের গঠনাকৃতি হচ্ছে কৌণিক, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। কেমনভাবে তৈরি হয় ওজন? ওজনের গঠন হচ্ছে এরকম, ওজনের চিহ্ন হচ্ছে O3, এটাকে গঠন করা হয় এরকমভাবে, এরকম কৌণিক থাকে। তো এখানে আমরা ও দেবো, এখানেও আমরা ও দেবো। এই যে এখানে আমরা একটা ডবল বন্ধন দেবো,
এই জায়গাটাই আমরা প্লাস দেব আর এই জায়গাটায় মাইনাস দেব। এরও নিশ্চিত কারণ আছে, অবশ্যই ডিটেলসে বলবো। তবে তার আগে এই জায়গায় যে কৌণিক মানটা আছে, এই জায়গায় যে কৌণিক মানটা আছে সেই কৌণিক মানটা আমরা আগে জেনে নেব। এই কৌণিক মানটা হচ্ছে 116.8 ডিগ্রি। আর এই জায়গার যে মানটা এটা হচ্ছে দূরত্বটা কত, এই দূরত্বটা আপনার জানিয়ে দেবো। ওজনের গঠনাকৃতি হলো কৌণিক, যার দৈর্ঘ্য প্রায় 1.278 অ্যাংস্ট্রম। তো 1.278 অ্যাংস্ট্রম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এনজিএস অ্যাংস্ট্রম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে, 6 দাগের প্রশ্ন। পারমাণবিক বিকিরণের থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো, এইটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা সেটা হলো তামা, প্লাটিনাম, লোহা, সীসা। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো উচ্চতর পারমাণবিক সংখ্যার কারণে এক্স রে এবং গামারে প্রভাব হ্রাস করতে সক্ষম হয় একমাত্র সীসা, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন কী আছে দেখব। 7 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ কোন দেশ প্রথম স্থান পেয়েছে? ভারত, জাপান, সিঙ্গাপুর আর মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখানে কিন্তু হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে, এটা কিন্তু আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন। তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 তালিকাভুক্ত 227টি দেশের মধ্যে 195টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়েছে। প্রবেশাধিকার পেয়েছে একমাত্র সিঙ্গাপুর, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। 8 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন আছে ন্যাপথলিন এর সংকেত কি? ন্যাপথলিন সংকেত হচ্ছে C10H8। এখানে আছে C6H6, C10H8, এই তো C10H8, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। C10H8 ন্যাপথলিনের সংকেত। এর উৎস কি, অর্থাৎ ন্যাপথলিন কী থেকে তৈরি হয়? ন্যাপথলিন তৈরি হয় কিন্তু আলকাতরা থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আলকাতরা থেকে কিন্তু ন্যাপথলিন তৈরি হয়। আমরা চলে যাব পরের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন কী আছে, এক্স রশ্মির আবিষ্কারক কে? এক্স রশ্মির আবিষ্কারক হলেন রাদারফোর্ড, রন্টজেন, নিলস বোর আর হাইজেনবার্গ। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? তো এক্স রশ্মি আবিষ্কার করেন কিন্তু রন্টজেন। কত সালে আবিষ্কার করেন সেটা কিন্তু আপনার জানার প্রয়োজন আছে। 1895 সালে। 1895 সালে কিন্তু বিজ্ঞানী রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন। এখন রন্টজেন কোন দেশের ব্যক্তি ছিলেন? আশা করি কমেন্টের উত্তর আপনারা করবেন। আমরা চলে যাব 10 দাগের প্রশ্নে। আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা দেখছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাদের জন্য? যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। এটা কিন্তু মার্চ মাসের অ্যাসিভার্স থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবেন তাদের জন্য। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় সায়েন্স থেকে কিন্তু যথেষ্ট বেশি প্রশ্ন আসে, তার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা 10 দাগের প্রশ্নে চলে যাব। মেসন কোনার আবিষ্কারক হলেন, এ দেখুন এটা নতুন প্রশ্ন কিন্তু, মেসন কোনার আবিষ্কারক হলেন রাদারফোর্ড, নিলস বোর, অ্যান অ্যান্ডারসন আর ইড কাওয়া। তো এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু মেসন কোনার আবিষ্কার হলেন ইউ কাওয়া। এখানে কিন্তু ইউ হবে, হস্যই হস্য, ইউ কাওয়া। তো দিদ্যাক হবে সঠিক উত্তর। কত সালে? সেটা হচ্ছে ছিল 1935 সালে, 1935 সাল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন কী আছে, অহম একটি কি? কুলম পার সেকেন্ড, অ্যাম্পিয়ার পার সেকেন্ড, জুল পার কুলম আর ভোল্ট পার অ্যাম্পিয়ার। তো অহম কি? জার্মান পদার্থবিজ্ঞানী জর্জ সাইমন অহমের নাম অনুসারে কিন্তু এই এককের নামকরণ করা হয়েছে, অর্থাৎ অহম একটি ভোল্ট পার অ্যাম্পিয়ার। দিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 12 দাগের প্রশ্নে চলে যাব। রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক এখানে অহম, ভোল্ট, অ্যাম্পিয়ার পার সেকেন্ড আর ভোল্ট অ্যাম্পিয়ার। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রোধাঙ্কের একক হচ্ছে অহম, আর এটা কিন্তু রোধাঙ্কের এসআই একক। রোধাঙ্কের এসআই একক কিন্তু অহম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দেখা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা আমরা একটু সরিয়ে নেব বাম সাইডে নিয়ে আপনাদের পরের প্রশ্ন, অর্থাৎ 14 দাগের প্রশ্ন আমরা এখানে দেখাবো, 13 দাগের প্রশ্ন আপনাদের এখানে দেখাবো। তো 13 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে 13 দাগের প্রশ্ন আছে, কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড এইডস ডে পালিত হলো? 1 ডিসেম্বর, 6 ডিসেম্বর, 7 ডিসেম্বর এবং 10 ডিসেম্বর। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 1988 সাল থেকে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় কিন্তু 1 ডিসেম্বর। প্রতি বছর 1 ডিসেম্বর কিন্তু ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ 1 ডিসেম্বর। আমরা চলে যাব। তো এটা কত সাল থেকে চালু আছে? 1988 সাল থেকে। ভালো করে বুঝবেন। তাহলে 13 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাব। শীতকালে উলের পোশাক ব্যবহারের কারণ কি? উল তাপের সুপরিবাহী, উল উচ্চ
আপেক্ষিক তাপযুক্ত পদার্থ, উল নিম্ন আপেক্ষিক তাপযুক্ত পদার্থ, উল তাপের কুপরিবাহী। তো এর সঠিক উত্তর হবে ডি দাগ, উল তাপের কুপরিবাহী। এই জন্য কিন্তু আমরা শীতকালে এই উলের জামাকাপড় পরি, কারণ আমাদের শরীরে যে তাপ হয় সেই তাপটা যাতে বাইরে না বেরিয়ে আসে, যেহেতু উল তাপের কুপরিবাহী তাই বাইরে বেরিয়ে আসবে না, সেই জন্য কিন্তু আমরা উলের জামাকাপড় পরি শীতকালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন শীতকালে যাতে করে উলের জামাকাপড় পরলে আমাদের শরীরটা গরম থাকে। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা আমরা একটু ওপরের দিকে তুলব। 15 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, কোন অঙ্গটি প্রকৃত রেচন অঙ্গ নয়? প্রকৃত রেচন অঙ্গ নয়, ক্ষুদ্রান্ত্র, এখানে পাকস্থলী, বৃক্ক, ফুসফুস। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ফুসফুস। ফুসফুস কোনো প্রকৃত রেচন অঙ্গ নয়, এটা কিন্তু ফুসফুস হচ্ছে রেচন অঙ্গ নয়, ফুসফুস হচ্ছে একটি সাহায্যকারী রেচন অঙ্গ। আলাদা, আশা করি আপনারা বুঝতে পারছেন, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা 16 দাগের প্রশ্ন চলে যাবো। 16 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? তো এখানে 120 দিন হবে লোহিত রক্তকণিকার মানে আয়ুষ্কাল। 60, 120, 180, 240। তো এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। 120 দিন কিন্তু লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল। লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন শরীরের কোষে বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে ছেড়ে দেয়। কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে ছেড়ে দেয়। মানবদেহের রক্তে প্রায় 40% লোহিত রক্তকণিকা থাকার জন্য রক্তের রং কিন্তু লাল হয়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি উদ্ভিদের ক্লোরোসিসের জন্য দায়ী? ক্লোরোসিসের জন্য দায়ী কোনটি? এখানে আছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর লোহা। এটা মানে ম্যাগনেসিয়ামের সংকেত, এটা হচ্ছে ম্যাঙ্গানিজের সংকেত, আর এখানে হচ্ছে লোহার সংকেত। তো এগুলো সবগুলোর প্রভাবের জন্য সবগুলো যদি ঘাটতি থাকে তাহলে ক্লোরোসিস হয়। তো এখানে সঠিক উত্তর হবে ডি দাগ, সবগুলোর জন্যই কিন্তু ক্লোরোসিস হয়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তবে এই প্রশ্নটা একটু ডিটেলস একটু বলে, এদের মধ্যে মূলত ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে, এই যে ম্যাগনেসিয়াম আছে না, ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে পাতায় অপর্যাপ্ত ক্লোরোফিল তৈরি হয়, যাতে গাছের পাতার স্বাভাবিক সবুজ রঙের ঘাটতি হয়। এর ফলেই কিন্তু ক্লোরোসিসটা মূলত হয়। আর এখানে সবগুলোর প্রয়োজনেই কিন্তু ক্লোরোসিস দায়ী, মানে ক্লোরোসিস হয় এগুলোর অভাবেই হয়, সবগুলোর অভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 18 দাগের প্রশ্নে চলে যাবো। 18 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, নিচের কোন উদ্ভিদ হরমোনের জৈব সংশ্লেষের জন্য জিঙ্কের প্রয়োজন? নিচের কোন উদ্ভিদ হরমোনের জৈব সংশ্লেষের জন্য জিঙ্কের প্রয়োজন? অক্সিন, কাইনিন, ইথিলিন আর GA3। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অক্সিন। এর দাগ হবে সঠিক উত্তর। অক্সিন হচ্ছে, এটি উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রণের প্রধান ভূমিকা পালন করে। অক্সিন হরমোনটাই কিন্তু উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণের প্রধান ভূমিকা পালন করে। এরপরে চলে যাবো আমরা 19 দাগের প্রশ্নে। 19 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে, যে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নীল আলোয়, কমলা আলোয়, সবুজ আলোয়, লাল আলোয়। তো এখানে সবকটাতেই কিন্তু মানে একমাত্র লাল আলো ছাড়া সব আলোয় কিন্তু সালোক সংশ্লেষ কম হয়। এই একমাত্র ডি দাগের যে অপশন আছে লাল আলো ছাড়া সব আলোয় কিন্তু সালোক সংশ্লেষ কম হয়। এখানে কিন্তু সবুজ আলোর একমাত্র সবুজ আলোয় কিন্তু সবচেয়ে সালোক সংশ্লেষ কম হয়। এখানে লাল বাদ দিয়ে আর সব রঙে কিন্তু সালোক সংশ্লেষ কম হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে সবুজ রঙে কিন্তু সবচেয়ে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আর লাল আলোয় কিন্তু সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 20 দাগের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন কী আছে? একটি অবতল লেন্স দ্বারা চোখের কোন ত্রুটি দূর করা যায়? অবতল লেন্স দ্বারা চোখের কোন ত্রুটি দ্বারা দূর করা যায়? মায়োপিয়া, মায়োকিমিয়া, সির অপশন আছে প্রেস বায়োপিয়া, এগুলোর কোনটি নয়। তো ডির অপশন এগুলোর কোনটি নয়। তো এর মধ্যে কোনটি এর সঠিক উত্তর হবে? তো 20 দাগের মানে সঠিক উত্তর হবে কিন্তু এই মায়োপিয়া। একটি অবতল লেন্স দ্বারা চোখের কোন ত্রুটি দূর করা যায়? মায়োপিয়া। এখন আপনি যদি বলেন যে কেন এই লেন্স খেলে বা পড়লে কি এই রোগটা কি কমে যায়? না, তা হয় না কিন্তু। এই যে মায়োপিয়া হয়, যেসব রোগীর যে মায়োপিয়া হয়, অর্থাৎ চোখের যে দূরের যে শক্তিটা, সেই শক্তিটা সে তারা হারিয়ে ফেলে। তো দূরের জিনিসটাকে সে স্পষ্ট দেখার জন্য এই অবতার লেন্স ব্যবহার করে, আর সেই অবতার লেন্সের সাহায্যেই সে কিন্তু দূরের বস্তুগুলোকে স্পষ্টভাবে দেখতে পারে। একমাত্র দূরের জিনিসটা স্পষ্ট দেখার জন্য কিন্তু মায়োপিয়া এই দূরের জিনিস স্পষ্ট দেখার জন্য কিন্তু অবতার লেন্স ব্যবহার করা হয়, আর সেটা কিন্তু মায়োপিয়া রোগের ক্ষেত্রে কিন্তু হয়। মায়োপিয়া হলে কিন্তু দূরের জিনিস অস্পষ্ট দেখা যায় না, তাই সেটাকে স্পষ্ট দেখার জন্য অবতার লেন্স ব্যবহার করা হয়। তাহলে মায়োপিয়ার সঙ্গে অবতার লেন্সের একটা সম্পর্ক। আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। 21 দাগের প্রশ্ন আছে, লোহাকে ক্ষয় থেকে বাঁচাতে নিম্নলিখিত কোন ধাতু এটির উপর লেপন করা হয়? তো লোহাকে ক্ষয় থেকে বাঁচাতে নিম্নলিখিত কোন ধাতু এটির উপর লেপন করা হয়? তা লোহার উপর লেপন করা হয়। একমাত্র আপনি একটা জিনিস বুঝবেন যে লোহার উপরে কোনো কিছুর প্রলেপ দেওয়া, তার মানে লোহাকে দীর্ঘস্থায়ী করার জন্য হয়। তো লোহা সহ অন্যান্য ধাতুকেও কিন্তু দীর্ঘস্থায়ী করার জন্য এবং সৌন্দর্য বজায় রাখার জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গ্যালভানাইজেশন। আর এই গ্যালভানাইজেশনটাই হচ্ছে একটা ধাতুর উপরে একটা ধাতুর প্রলেপ দেওয়া। তো এখানে যেহেতু বলছে লোহাকে ক্ষয় থেকে বাঁচাতে নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার করা হয়, সেখানে এর সঠিক উত্তর হবে কিন্তু জিঙ্ক লেপন করা, অর্থাৎ গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কেন করা হয়? কারণ লোহাকে সৌন্দর্যটা দেখতে একটা অ্যাকচুয়াল হয়, এছাড়াও কিন্তু লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করতে এই জিঙ্কের লেপন দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন ধাতুর উপর বিভিন্ন ধাতুর প্রলেপ দেওয়া হয়।
আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, সন্ধিগত মৌলগুলি অবস্থান করে। সন্ধিগত মৌল কোনগুলো? যেগুলো সন্ধিগত মৌল কোনগুলো হয়, তো এখানে সন্ধিগত মৌলগুলো কোনগুলো হয় সেগুলো পরে আসছে। এখানে বলছে সন্ধিগত মৌলর অবস্থান করে এস ব্লকে, পি ব্লকে, আর ডি ব্লকে, আর এফ ব্লকে। এস এবং পির মাঝখানে যে ডি ব্লক থাকে সেই ডি ব্লকে কিন্তু সন্ধিগত মৌলগুলো অবস্থান করে। এখন এখানে পর্যায় সারণী সন্ধিগত মৌলগুলির মাধ্যমে তড়িৎ ঋণাত্মক এবং তড়িৎ ধনাত্মক মৌলের মধ্যে সন্ধি গঠিত হয় বলে এদেরকে সন্ধিগত মৌল বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। সন্ধিগত মৌলের অবস্থান কিন্তু ডি ব্লকে, অর্থাৎ 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। 23 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, সম্প্রতি কে ওয়ার্ল্ড এগ্রিকালচার ফোরামের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন? এটা ডক্টর স্ট্যানফোর্ড ব্রেড, সঞ্জয় আগরওয়াল, হিমাংশু পাঠক আর জ্যাকলিন ডি.আর.জি. উইজেস। তো এখানে এর সঠিক উত্তর হবে ডিদ্দাক, ডক্টর জ্যাকলিন ডি.আর.জি. উইজেস। ইনি হলেন একজন ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অ্যারিডোট্রপিক্স এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল এবং বিশ্ব কৃষি ফোরামের বর্তমান মহাসচিব। বিশ্ব কৃষি ফোরাম, যার সংক্ষেপে কিন্তু WAF বলা হয়, WAF, বিশ্ব কৃষি ফোরাম, ওয়ার্ল্ড এগ্রিকালচার ফোরাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য পেজটা একটু পরের পেজে চলে যাবো। তো পরের পেজে চলে এসেছি দেখুন, এখানে এটা লেখা আছে অ্যাসিভার্স, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাসিভার্স। এখানে 24 দাগের প্রশ্ন আমরা দেখব। 24 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের কোনটির ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হবে না? তো প্রশ্নের অপশানগুলো দেখবো, তবে তার আগে আমি একটা কথা বলে রাখি, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোনো বস্তুর সম্পূর্ণ বা আংশিকভাবে তরলে নিমজ্জিত হয় তখন একটি ঊর্ধ্বমুখী চাপ অনুভব করে, যা অপসারিত তরলের আয়তনের সমান হয়। তাহলে কি হয়, সেই ক্ষেত্রে সেই বস্তু কিন্তু জলে ভেসে থাকতে পারে। তো এখানে কিন্তু যে অপশান আছে সেই অপশানগুলো আগে দেখতে হবে। কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি কিছু পরিমাণ তরল অপসারণ করে না, কিছু পরিমাণ তরল অপসারণ করবে না, যে পরিমাণ তরল অপসারিত করবে বস্তুর ওজন সমান হতে হবে। বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি একটি ঊর্ধ্বমুখী ঘাত অনুভব করে, এটাও হবে না। আর তামার টুকরোকে অ্যাসিডে নিমজ্জিত করলে এটা অ্যাসিডে মোটেই আসবে না। তো এখানে আছে নদীতে নৌকা ভেসে থাকে, নদীতে নৌকা ভেসে থাকে, এটাই কিন্তু আর্কিমিডিসের সূত্র। তো যখন নদীতে নৌকা ভেসে থাকবে তখন আপনি বুঝবেন যে নৌকা যে পরিমাণ জল অপসারিত করেছে সেই তুলনায়, মানে যে পরিমাণ জল অপসারিত করেছে নৌকার সেই অংশের তুলনায় সেই অংশের সঙ্গে এই জলের ওজনের সমান আছে, তাই কিন্তু নৌকাটা জলে ভেসে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 24 দাগের সঠিক উত্তর কিন্তু ডিদ্দাগ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রেলের গণিত পরীক্ষা থেকে কিন্তু আর্কিমিডিসের সূত্র থেকে কিন্তু পড়ে। আমরা চলে যাবো 25 দাগের প্রশ্নে। 25 দাগের প্রশ্ন আছে, নিম্নের কোন হরমোনের অভাবে টিটেনি রোগ হয়? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, প্যারাথাইরয়েড, এগুলির কোনোটি নয়। তো 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু প্যারাথাইরয়েড, সিদ্ধাক হবে সঠিক উত্তর। টিটেনি হলো পেশির টান, ষড়যন্ত্রে ব্যথাজনিত রোগ যেটি প্যারাথাইরয়েড হরমোনের অভাবে হয়। রক্তে ক্যালসিয়ামের মাত্রা এই হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ক্যালসিয়ামের মাত্রা বিশেষভাবে কমে গেলে টিটেনি রোগটি প্রকাশ পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে। 26 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত, পুলিন দাস, আর সূর্য সেন, বীরেন্দ্র ঘোষ। এর সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন। অশ্বিনী কুমার দত্ত দেশীয় পণ্যের ব্যবহারের প্রচার এবং বিদেশি পণ্য বর্জনের জন্য স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন। মানে দেশি পদার্থ ব্যবহার করতে হবে এবং বিদেশি পদার্থটা বর্জন করতে হবে, এই জন্যই কিন্তু তিনি স্বদেশ বান্ধব সমিতি গঠন করেছিলেন। আমরা চলে যাবো 27 দাগের প্রশ্নে। 27 দাগের প্রশ্ন কী আছে? 27 দাগের যে প্রশ্নটা আছে, কার সভাপতিতে 1938 খ্রিস্টাব্দে ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্রথম গঠিত হয়? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, জয়প্রকাশ নারায়ণ, আর বল্লভভাই প্যাটেল। তো এখানে 27 দাগের সঠিক উত্তর হবে কিন্তু জওহরলাল নেহরু, এর সঠিক উত্তর। এর দেখাবে সঠিক উত্তর, জওহরলাল নেহরুর সভাপতিতে কিন্তু সুভাষচন্দ্র বসু 1938 সালে ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন কে? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর সভাপতিত্বে সুভাষচন্দ্র বসু 1938 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। 28 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর প্রতিষ্ঠাতা কে? শ্যামাজি কৃষ্ণ ভার্মা, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, কোনটি নয়? তো 28 দাগের সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। 1942 সালে মার্চে জাপানের টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে 1942 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 29 দাগের এখানে 28 দাগের সঠিক উত্তর হবে কি? রাসবিহারী বসু, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব, তো এটা কত সালে? 1942 সালে। 1942 সালের কিন্তু মার্চ মাসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তৈরি করেছিলেন কোথায়? ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, এটা কিন্তু জাপানে তৈরি করেছিলেন। আমরা চলে যাব, জাপানের টোকিওতে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন। আমরা চলে যাব 29 দাগের প্রশ্নে। 29 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ভারতের বিপ্লবীবাদের জননীকে? বিপ্লববাদের জননীকে? ভগিনী নিমিতা, এনি বেসান্ত, মাদাম কামা, মাতঙ্গিনী হাজরা। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? ভারতের বিপ্লববাদের জননী হলেন মাদাম কামাকে বলা হয়, মানে
ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে। তিনি ভিকাজি কামা নামেও পরিচিত এবং তার নামে 1962 সালে 11তম প্রজাতন্ত্র দিবসে একটি স্মারক ডাকটিকিট জারি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কি মাদাম কামা, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 30 দাগের প্রশ্নে চলে যাব। খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ইলবার্ট বিল। দেখুন, ইলবার্ট বিলের উদ্দেশ্য কী ছিল? বাংলা ভাষার সংবাদপত্রের স্বাধীনতা হ্রাস, ভারতীয় ও ইউরোপ বিচারকদের সমান ক্ষমতা প্রদান, শিক্ষা সংস্কার, ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম করা। তো ভারতীয় এবং ইউরোপ বিচারকদের সমান ক্ষমতা প্রদান করা, এটা কিন্তু ইলবার্ট বিলের আসল কারণ ছিল। মানে ভারতীয় বিচারক এবং মানে ভারতীয়দের যেভাবে বিচার করতে হবে, ইউরোপরাও সেইভাবে বিচারকদের বিচার কিন্তু সমান করতে হবে। তাই কিন্তু ইলবার্ট বিলের উদ্দেশ্য ছিল। ইলবার্ট বিলের উদ্দেশ্য ছিল ভারতীয় এবং ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা প্রদান করা। 1883 সালে কিন্তু ভাইসরয় রিপনের আমলে কিন্তু পরিবর্তিত হয় ইলবার্ট বিল 1883 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 1883 সালে ইলবার্ট বিল কিন্তু ইলবার্ট বিল প্রবর্তিত হয় এবং রিপনের আমলে কিন্তু প্রবর্তিত হয় এবং স্যার কোটেনা পারভিন ইলবার্ট বিলটি লেখেন। আশা করি বুঝতে পেরেছেন। স্যার কোটেনা পারভিন ইলবার্ট বিলটি লেখেন। আমরা চলে যাবো 31 দাগের প্রশ্নে। 31 দাগের প্রশ্ন কী আছে দেখবো। 31 দাগের প্রশ্ন আছে, সোর্সিং শব্দগুলি কোন শিল্পের সাথে যুক্ত? লোহা ইস্পাত শিল্প, তথ্য প্রযুক্তি, কার্পাস বয়ন, হালকা ইঞ্জিনিয়ারিং। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, তথ্য প্রযুক্তি শিল্প। তথ্য প্রযুক্তি শিল্পের সাথে কিন্তু এই কথাগুলো যুক্ত। আমরা চলে যাবো 32 দাগের প্রশ্নে। 32 দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, সালেম স্টিল প্লান্ট কোন রাজ্যে অবস্থিত? সালেম স্টিল প্লান্ট অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক আর কেরালা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু তামিলনাড়ু। 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। সালেম স্টিল প্লান্ট তামিলনাড়ুতে অবস্থিত। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ সালেম স্টিল প্লান্ট স্টেনলেস স্টিল শিট কয়েল সরবরাহে প্রতিকৃত। এবার আমরা চলে যাবো 33 দাগের প্রশ্নে। 33 দাগের প্রশ্ন কী আছে? 33 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি প্রয়াত এন পিল্লাই কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? সাহিত্য সৃষ্টি, বিজ্ঞান আর সাংবাদিকতা, অর্থনীতি। তো এখানে সঠিক উত্তর কী হবে? 33 দাগের সঠিক উত্তর হবে সম্প্রতি প্রয়াত এন পিল্লাই সাহিত্য ক্ষেত্রে কিন্তু যুক্ত ছিলেন। তিনি মালায়ালাম লেখক হিসেবে বিখ্যাত ছিলেন। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু সাহিত্য, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, সাহিত্য সৃষ্টি। আমরা চলে যাবো 34 দাগের প্রশ্নে। 34 দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, সংবিধানের কত নম্বর ধারায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক বর্ণিত আছে? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক বর্ণিত আছে কোন ধারায়? তো 34 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে যেগুলো আছে 245, 255, 256, 260, 264, 293, 293, 295। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 264 থেকে 293, অর্থাৎ সিদ্ধ হবে সঠিক উত্তর। এখানে 264 থেকে 293 নম্বর ধারায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক বর্ণিত আছে, অর্থাৎ সিদ্ধ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 35 দাগের প্রশ্নে। 35 দাগের প্রশ্ন কী আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু এবার দিকে সরালাম। এবার 35 দাগের প্রশ্ন দেখবো কী আছে। তো 35 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 35 দাগের প্রশ্ন আছে, তো 35 দাগের প্রশ্ন আছে, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? 200, 255, 258, 280। তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিপ দাগ, 280 নম্বর ধারা। আমরা চলে 280 নম্বর, সংবিধান কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠন করার কথা বলা হয়েছে? 280 নম্বর ধারায়, অর্থাৎ ডিপ দাগ হবে সঠিক উত্তর। 36 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদা সেনাবাহিনী অফিসারদের প্রশিক্ষণের জন্য যে ট্রেনিং প্ল্যাটফর্ম চালু করেছেন তার নাম কি? আদিত্যা, একলভ্য, অনুভব আর প্রামাণিক। তো এখানে 36 দাগের সঠিক উত্তর কী হবে? তথ্য ব্যবস্থা অধিদপ্তরের সহায়তায় ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিওন ফর মেট্রিক্স, যেটা গান্ধীনগরে অবস্থিত, এর দ্বারা তৈরি হয়েছে এই একলব্য হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। 37 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এরকম প্রশ্ন কিন্তু রেলের গ্রুপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা তেলেঙ্গানা আর উড়িষ্যা। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো 1954 সালের জানুয়ারিতে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে AEET প্রতিষ্ঠা করেন। 1966 সালে ভাবার মৃত্যুর পর এটির নাম পরিবর্তন হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, অর্থাৎ BARC। আগে ছিল কিন্তু AEET। এটা কত সালে ছিল? এটা ছিল 1954 সাল থেকে। আর পরে হয় কি BARC। এটা কত সাল থেকে হয়? 1966 সাল থেকে। যখন হোমি জাহাঙ্গীর ভাবা তিনি জীবিত ছিলেন, তখন কিন্তু এটা হয় AEET, অর্থাৎ অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে। আর ওনার মৃত্যুর পর 1966 সালে ভাবার মৃত্যুর পর এটি কিন্তু নাম পরিবর্তন করে রাখা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, অর্থাৎ BARC। আমরা
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 38 দাগের প্রশ্ন। 38 দাগের যে প্রশ্নটা আছে, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। তো এর সঠিক উত্তর কী হবে? শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটক রাজ্যে। কর্ণাটক। শরাবতী শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটক ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত যোগ, এটি কিন্তু এই নদীর উপরেই অবস্থিত। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি সর্বাধিক 1035 মেগাওয়াট অর্থাৎ 1035 মেগাওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। 38 দাগের সঠিক উত্তর তাহলে আমরা পেলাম কি? বি, কর্ণাটক। আমরা চলে যাবো 39 দাগের প্রশ্নে। 39 দাগের প্রশ্ন কী আছে? 39 দাগের প্রশ্ন আছে চান্দোলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, মহারাষ্ট্র। তো 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দ্বির দাগ, মহারাষ্ট্রে। চান্দোলি জাতীয় উদ্যান এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। চান্দোলি জাতীয় উদ্যানটি মহারাষ্ট্রের সাংলি, সাতারা, তারপরে কোলাহাপুর এবং রত্নগিরি জেলার নিকটে অবস্থিত। উদ্যানটি পশ্চিমঘাট পর্বতমালার উত্তর দিকে সহ্যাদ্রি পর্বতমালার অবস্থিত। উদ্যানটি পশ্চিমঘাট পর্বতমালার উত্তর দিকে সহ্যাদ্রি পর্বতমালায় অবস্থিত। 2004 সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে অভিহিত করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চান্দোলি জাতীয় উদ্যান কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। আমরা চলে যাবো 40 দাগের প্রশ্নে। 40 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। সম্প্রতি কে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? বাহাদুর সিং সাগু, এ সামারিওয়ালা, স্ট্যানলি জোন্স, জ্যোতির্ময় শিকদার। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, অর্থাৎ বাহাদুর সিং সাগু। এর দাগ হবে সঠিক উত্তর। বাহাদুর সিং সাগু তিনি এয়াডিলি সুমারিওয়ালার স্থলাভিষিক্ত হলেন, যিনি পরপর 3বার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 41 দাগের প্রশ্নে চলে যাব। 41 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর প্রশ্ন। ফ্রেয়ন ব্যবহৃত হয় জারক দ্রব্য হিসেবে, রেফ্রিজারেটরে, অনুঘটক হিসেবে, আর ডির দেখা যাচ্ছে বিসি উভয়ে। তো এখানে 41 দাগের সঠিক উত্তর কি? আমরা ফ্রেয়নটা কি জিনিস সেটা আগে দেখে নেব। ফ্রেয়ন মূলত একটি ব্র্যান্ডের নাম, যেটি কিন্তু প্রযুক্তিগতভাবে ক্লোরোফ্লোরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লোরোকার্বনের একটি শ্রেণীকে বোঝায়, যা এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, রেফ্রিজারেটরে। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 42 দাগের প্রশ্নে। 42 দাগের প্রশ্ন কী আছে? 42 দাগের প্রশ্ন আছে সম্প্রতি কোথায় 31তম ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হলো? এখানে আছে ভোপাল, জয়পুর, হায়দ্রাবাদ আর লখনৌ। তো 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, অর্থাৎ ভোপালে হয়েছে। 3 থেকে 6 জানুয়ারি 2025 সালে 31তম ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয় ভোপালে, যেটি এমপি কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা আয়োজিত হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাবো 43 দাগের প্রশ্নে। 43 দাগের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? ইথেন, মিথেন, প্রোপেন আর বিউটেন। বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। তো এখানে 43 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু মিথেন। এর সঠিক উত্তর হবে মিথেন। বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন। বায়োগ্যাসে প্রায় 55 থেকে 70% এবং প্রাকৃতিক গ্যাসে প্রায় 80 থেকে 90% মিথেন থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 44 দাগের প্রশ্নে। 44 দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। সম্প্রতি কোন রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন চালু করেছেন? স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন এটা কী জিনিস? তো তার আগে দেখি কোন রাজ্য চালু করেছে। এখানে আছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান আর পশ্চিমবঙ্গ। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 44 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে মধ্যপ্রদেশ আছে, মধ্যপ্রদেশ কিন্তু এই স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন চালু করেছে। এখন এই স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশনের মানে এটা কী জিনিস? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবছর 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন চালু করেছেন। 2028 সালের মধ্যে কিন্তু রাজ্যের 70%, অর্থাৎ ওই মধ্যপ্রদেশের রাজ্যের 70% যুব সম্প্রদায়ের কর্মসংস্থান প্রদান হবে এবং 2030 সালের মধ্যে সমস্ত যুব সম্প্রদায়কে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষিত করে তোলা এই মিশনের উদ্দেশ্য। কত সুন্দর একটা উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন, যারা এডুকেটেড ম্যান, এডুকেশন নিয়ে ভাবেন, তারা কিন্তু বুঝতেই পারছেন কতটা ওই রাজ্যে অগ্রগতি করেছে। 28 সালের মধ্যে 70% যুব সম্প্রদায়কে কর্মসংস্থান করে দেবে। এছাড়াও কিন্তু 2030 সালের মধ্যে কী করবে? 2030 সালের মধ্যে যুব সম্প্রদায়কে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষিত করে তোলা হবে। এই উদ্দেশ্য কিন্তু নিয়েছে স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটার কিন্তু নাম হয়েছে স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন। তাহলে রাজ্যের নাম মধ্যপ্রদেশ। আমরা 45 দাগের প্রশ্নে চলে যাব। 45 দাগের প্রশ্ন আছে নিম্নের কোনটির কম্পাঙ্ক সর্বনিম্ন? রেডিও তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, আলফা রশ্মি। তো এখানে 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গের কম্পাঙ্ক সর্বনিম্ন এবং গামা রশ্মির কম্পাঙ্ক সর্বোচ্চ। আমরা 46 দাগের প্রশ্নে চলে যাব। 46 দাগের প্রশ্ন আছে সম্প্রতি প্রকাশিত রতন টাটা এ লাইফ নামক গ্রন্থের রচয়িতাকে? গিরিশ
কুবের, থমাস ম্যাথিউ, বিসি পান্ডে, বিবেক দেবরায়। তো এখানে 46 দাগের সঠিক উত্তর কী হবে? সম্পর্কিত প্রকাশিত রতন টাটা এ লাইফ নামক গ্রন্থে রচিত হলেন থমাস ম্যাথিউ, যিনি একজন প্রাক্তন আইএস অফিসার। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে বিদ্যা, থমাস ম্যাথিউ। আমরা চলে যাবো 47 দাগের প্রশ্নে। তার জন্য আমরা পরের পেজে চলে যাবো। তো 47 দাগের প্রশ্ন আছে দেখুন, হ্যালোজেন অবস্থান করে এস ব্লকে, পি ব্লকে, ডি ব্লকে আর এফ ব্লকে। তো হ্যালোজেন কোথায় অবস্থান করে? তো হ্যালোজেন অবস্থান করে পি ব্লকে। হ্যালোজেন হিসেবে চিহ্নিত 5টি মৌলিক পদার্থ হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মানে হ্যালোজেন অবস্থান করে কিন্তু পি ব্লকে। যদি আপনারা এই ব্লকটা কীভাবে তৈরি করে, আগে আমরা সন্ধিগত মৌল কোন ব্লকে আছে সেটা আমরা বললাম। তো এই ব্লকগুলো আপনি কী করে জানবেন? তার জন্য অবশ্যই ফোন করতে হবে 85 3 9 82 506 এই নম্বরে, তাহলে আমি ডিটেলসে আপনাদের বুঝিয়ে বলবো। 48 দাগের প্রশ্ন আছে, কবে সারা দেশ জুড়ে জাতীয় সংবিধান দিবস পালিত হয়? 22 নভেম্বর, 25 নভেম্বর, 26 নভেম্বর আর 30 নভেম্বর। তো 48 দাগের সঠিক উত্তর 26 নভেম্বর সারা দেশ জুড়ে জাতীয় সংবিধান দিবস পালিত হয়। 1947 সালে 26 নভেম্বর তারিখে ভারতীয় সংবিধানের খসড়া লেখন সম্পন্ন হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন 26 নভেম্বর সারা দেশ জুড়ে জাতীয় সংবিধান দিবস পালিত হয়। এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। 1947 সালে 26 নভেম্বর তারিখে ভারতীয় সংবিধানের খসড়া লেখন কিন্তু সম্পন্ন হয়। আমরা 49 দাগের প্রশ্নে চলে যাব। 49 দাগের প্রশ্ন আছে দেখুন, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে কম্পট্রোলার এবং অডিটর জেনারেলকে নিযুক্ত করেন? 148, 149, 150, 151। তো এখানে 49 দাগের সঠিক উত্তর হবে সংবিধানের 148 নম্বর ধারা অনুসারে কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে নিযুক্ত করা হয়। অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর 148 নম্বর ধারা। আমরা চলে যাবো 50 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 50 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, কোন সালে ভারতীয় সংসদ মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছে? 1976, 1978, 1980, 1982। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 50 দাগের সঠিক উত্তর হবে এর দাগ 1976 সালে। এই 1976 সালে এই ধারাটি দ্য কনস্টিটিউশন অ্যাক্ট 1976 হিসেবে কিন্তু পরিচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা এই ছিল কিন্তু অ্যাসিভার্স থেকে রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট, যেটি কিন্তু এই মাসের অ্যাসিভার্সে কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এরপরে আছে কিন্তু রিজনিংয়ের প্রশ্ন। তো রিজনিংয়ের প্রশ্ন এবং পরবর্তী প্রশ্নগুলো পেতে চ্যানেলটিকে নজর রাখুন, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।